পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা 46। অরণ্যকে রাত্রির চরম নির্লজ্জ মনে হয়। ছেলেটা এ বাড়িতেও চলে এসেছে, মনে হচ্ছে এই বিয়ে খেতেই সে দেশে এসেছিল। রাত্রি এক মনে ওকে গালিগালাজ করছিল। তখন আবির এসে ওর চুল টেনে ধরল। ভাইয়া, লাগছে তো? তখন থেকে দেখছি বিড়বিড় করছিস, কি বলছিস ওদের দিকে তাকিয়ে? বসার ঘরে অরণ্য আর দীপ্র বসা, ওদের থেকে দুহাত দূরে বসা কুঞ্জ। এই তিন মানবকেই আপাতত দেখা যাচ্ছে, একটু আগে অবশ্য আরো অনেকেই ছিল। কোথায় কি বিড়বিড় করলাম? আমি স্পষ্ট দেখেছি তোমার চোখে সমস্যা হয়েছে, ডাক্তার দেখাও। ও হ্যাঁ, ডাক্তার কেন দেখাতে হবে? তোমার বই তো ডাক্তার। আবির একটু থিত হলো। হেরার সাথে সম্পর্কটা বেশ অনেকগুলো বছরের। মেয়েটি তখন বাচ্চা, সবে স্কুল শেষ করেছে। কলেজে উঠেই আবির নামক মায়ায় পড়ে। আবিরই তার প্রথম প্রেম। অন্যদিকে আবিরের প্রথম প্রেম না হলেও হেরার প্রতি আলাদা মায়া কাজ করতো ওর। ওর আগের প্রেমিকারা সমবয়সী কিংবা কাছাকাছি বয়সের ছিল। হেরা সেখানে অনেকটাই ছোট, তার উপর মাত্র কলেজে উঠেছে। ওর বাচ্চামিটা আবিরকে আকর্ষণ করেছিল সব থেকে বেশি। মেয়েটি দিনে একাধিকবার রাগ করত, সেই রাগ আবির ভাঙাতো। ও বিরক্ত হতো না, বরং সময় নিয়ে যত্নের সাথে সব করত। মেয়েটির কিশোরী বয়সের যত্ন তো আবিরেরই নেওয়া। এই তো কিছু বছর পূর্বে মেডিকেল পরীক্ষা দিয়ে এসে সে কি কান্না করছিল, কারণ তার মনে হয়েছে পরীক্ষা ভালো হয়নি। আবিরের কত চেষ্টার পর হেরার কান্নাকাটি থেমেছিল। সেসব ভেবে আবিরের ভেতরটা স্থির হয়ে রইল। ও ডুবে রইল সেই ভাবনায়। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে পালালো রাত্রি। ওর দৌড়ে পালানোর শব্দে ঘুরে তাকালো অরণ্য আর দীপ্র। আবিরেরও ধ্যান কাটলো। দীপ্র ডাকতেই আবির ওদের সঙ্গী হলো। ও বাড়ি থেকে লোকজন আসার ঠিক আগ মুহূর্তে অরণ্যর সাথে দেখা হলো রাত্রির। ছেলেটাকে দেখা মাত্রই রাত্রির ভেতরটা হু হু করে উঠল। ও পাশ কাটিয়ে যেতে নিয়েও পারল না। বিড়বিড় করে উঠল নির্লজ্জ একটা। সেটা শুনতে পেয়ে অরণ্য বলল, কি বললে তুমি? যা বলেছি বলেছি। নির্লজ্জ বলেছ, রাইট? তাই বলেছি। পৃথিবীতে একমাত্র তুমিই আছো যে প্রেমিকার বিয়ে খেতে এত উৎফুল্ল হয়ে আছো। এ কথার অরণ্য হাসলো, কিছুটা এগোলো। রাত্রিও চোখে চোখ রাখলো। তুমি আমার প্রেমিকা? এই প্রশ্নের জবাব দিল না রাত্রি। অরণ্য বলল, তুমি প্রেমিকা ছিলে রাত্রি, এখন এক্স হয়ে গেছো। আর সেটা তোমার সিদ্ধান্ত ছিল। আমার সিদ্ধান্ত ছিল। আর সেই সিদ্ধান্তটা আমার নেওয়া সেরা সিদ্ধান্ত ছিল অরণ্য। আমি কখনো আফসোস করব না এটা নিয়ে, কখনোই না। বলে অরণ্যকে পেছনে ফেলে এগিয়ে গেল রাত্রি। অরণ্যর যাওয়ার পানে চেয়ে শুধুই হাসলো। হয়তো সত্যিই রাত্রি সেরা সিদ্ধান্ত নিয়েছিল। যতটা আন্তরিকতা দেখানো যায় তার সবটুকু মিশিয়ে ও বাড়ির সবাইকে বাড়ির ভেতরে নিয়ে আসা হলো। কুহু অপেক্ষায় ছিল দীপ্র ভাইয়ের। লোকটার সাথে কথা ছিল, কিন্তু সুযোগই হচ্ছে না। ও ওড়নার কোণ পেঁচাতে পেঁচাতে দীপ্রর পেছনে এসে দাঁড়ালো। মানুষটা যে খুব লম্বা তা আরো একবার অনুভব হলো। দীপ্র ভাই পেছন ফিরে চাইলো দীপ্র। কুহুকে সে আগেই খেয়াল করেছে, তবু ইচ্ছে করেই চুপ ছিল। বল কুহু, একটু এদিকে আসেন। কোন দিকে? ওই দিকে বলে ইশারা করলো কুহু। দীপ্রর পেছন পেছন এলো। কুহু ঘাড় তুলে চাইলো। আনমনেই বলে ফেললো, উফ, আপনি এত লম্বা কেন? এ কথায় দীপ্র ভ্রু কুঞ্চিত করলো। শুধালো, এটা বলতে ডেকেছিস? এই না। তাহলে? পায়েল দিলেন যে। দীপ্র জানতো কুহু এটাই জিজ্ঞেস করবে। ও কুহুর চোখের দিকে দৃষ্টি রাখলো। পছন্দ হয়নি? হয়েছে, কিন্তু এটা। ওর কথা থামিয়ে দিল দীপ্র। বলল, মেলায় তোর পাশে পড়েছিল, ভেঙে গিয়েছিল ওটা। কুহু আর কি বলবে বুঝতে পারলো না। কৃতজ্ঞতায় চোখ নেমে এলো। মাথাটা সামান্য নত করে বলল, থ্যাংক ইউ। দীপ্র জবাব দিল না, বরং অদ্ভুত একটা কাজ করলো। হাত বাড়িয়ে দিল কুহুর থুতনিতে। পুরুষটির স্পর্শে কুহুকে শীতল এক হাওয়া স্পর্শ করে গেল। থুতনিতে চাপ প্রয়োগে মেয়েটির নতমুখটা উঁচু করল দীপ্র। এতে করে পুনরায় দৃষ্টির মিলন ঘটল। পুরো ঘটনায় কুহু বোকার মতো চেয়ে রইল, বলতে পারল না একটা শব্দ। দীপ্র ভাই বলল, কুহু। মেয়েটি জবাব দিল না, চেয়ে রইল দীপ্রর গভীর দুটো চোখে। পুনরায় দীপ্র বলল, কুহু, তুই কখনো মাথা নত করবি না, কখনোই না। আমার সামনে তো একদমই না। সব সময় মাথা উঁচু করে রাখবি। তোর দৃষ্টি সবসময় আমার দৃষ্টির সাথে থাকবে, বুঝলি? রাত্রির সাথে কিছু কথা বলার ছিল, অথচ মেয়েটিকে আশেপাশে দেখা যাচ্ছে না, কলও ধরছে না। এদিকে বড়দের বলতে গিয়েও লজ্জা লাগছে।
কণা এদিক দিয়েই যাচ্ছিল, তখনই রাগীব ডেকে উঠল। কণা শুকনো ঢোক গিলল। রাগীব কি তাকে বকা দিবে? রাত্রি কি একটু ডেকে দিবে? অথবা ও কোথায় আছে বলতে পারবে? একদম স্বাভাবিকভাবে বলল রাগীব। কণার ধরে প্রাণ এলো, বুঝলো তাকে চেনে রাগীব। ও হেসে বলল, ওই তো ওই দিকে। ওদিকে মানে কোন দিকে? ওদিকে মানে ওদিকে। রাগীব হা হয়ে রইল। হুট করেই কণার কথা স্মরণ হলো। ও বলে উঠল, তুমি কণা? এবার থিতু হলো কণা। মিনমিন সুরে বলল, বুঝে ফেললো রে। ওর মেকি হাসি দেখে যা বোঝার বুঝলো রাগীব। কণা বাচ্চা মানুষ। অন্যদিকে রাগীব ভীষণ ম্যাচিওর এক ছেলে। ও কণাকে সেভাবে কিছুই বলল না, শুধু বলল, রাত্রিকে একটু ডেকে দেবে প্লিজ, ও কল ধরছে না। আচ্ছা দিচ্ছি বলেই প্রস্থান করলো কণা। ফোনে লোকটার সাথে বেশ একরকম মজা নিয়েছে ও। একটু আগেও যখন বুঝলো ওকে চিনতে পারেনি, তখনও মজা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু হুট করেই ধরে পড়ে যাওয়ায় সবটা কেমন ঘেটে গেল। এর জন্যই হয়তো বলে অতি চালাকের গলায় দড়ি। কুহুর ভেতর নতুন একটা প্রজাপতির আগমন হয়েছে। এই প্রজাপতিটা অনেক দিন ধরে ওর ভেতরে জাগ্রত হতে চাইছিল, কিন্তু বাবার মৃত্যুর শোক, নিজের করা বোকামি, সব মিলিয়ে প্রজাপতিটা ঠিকঠাক জাগ্রত হতে পারছিল না। আজ সে পুরোপুরি জেগে উঠেছে। মনের ভেতর সুখের একটা হাওয়া বইছে। সেই সুখের হাওয়া গায়ে লাগিয়ে প্রজাপতিটা ডানা মেলে ঘুরঘুর করছে। কেউ আপন মনে দোতলার পথে যাচ্ছিল রাত্রিপুর কাছে। ঠিক তখনই আয়নার সাথে দেখা। ওর পথের মাঝে পড়ে গিয়েছে। কেউ হাসি হাসি মুখটা শক্ত হলো। ও পাশ কাটিয়ে যেতে নিলে আয়না বলে উঠল, এত খুশি কিসের জন্য? থামলো কুহু। ঘুরে চাইলো আয়নাও। দুজনের দৃষ্টি একে অপরের দিকে পড়ল। আমি খুশি তাতে কি তোমার দুঃখ লাগছে আয়না আপু? তা একটু লাগছে। লাগার তো কথাই কুহু। আমার খুশিতে ভাগ বসানো তো তোর স্বভাব হয়ে গিয়েছে। এ কথায় ক্রু ভুরু কুঞ্চিত হলো। আয়না আরেকটু এগোলো। হেসে বলল, দীপ্র দাদাভাইয়ের থেকে দূরে থাকবি কুহু। এটাই তোর জন্য ভালো হবে। আর যদি সে কাছে চায় তখন কি করব আয়না আপু? কুহু এমন কিছু বলবে তা আয়না একদমই আশা করেনি। ওর মুখে মেঘ এসে ভর করলো। কুহু হেসে বলল, ভাগ্যে যা আছে তা তো হবেই আয়না আপু। তুমি আমি কিংবা অন্য কেউ তা বদলাতে পারবো না, একদমই না। তুমি আমাকে শত্রু না মনে করে বরং দীপ্র ভাইকে পটানোর চেষ্টা করো। তোমার জন্য সেটাই ভালো হবে। কুহু তুই? আমি। বলো কি বলবে? প্রথমত আমি দীপ্র ভাইকে পটানোর কোনো রকম চেষ্টা কখনোই করি না আয়না আপু। তবে তুমি আমাকে বারবার প্রতিপক্ষ মনে করেছো। শোনো, আমি সত্যি সত্যি প্রতিপক্ষ হয়ে গেলে তোমাকে এক চুটকিতে হারিয়ে দিব, সেটা তুমি ভালো করেই জানো। তাই তোমার জন্য সাজেশন, আমাকে প্রতিনিয়ত হুমকি ধামকি না দিয়ে বরং দীপ্র ভাইকে পটাও। যদিও আমি নিশ্চিত খুব একটা লাভ হবে না, তবুও চেষ্টা করো। ওই যে কথায় আছে না, যেখানে দেখিবে ছাই কুড়াইয়া দেখিও তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তুমি বরং সেটাই করো আয়না আপু। তোমার জন্য এটাই মঙ্গল।